সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ বললেন প্রধান উপদেষ্টা। বিজয় হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রাধান্য পাবে বললেন তারেক রহমান। এই ভোটই নির্ধারণ করবে দেশের রাজনীতি যাবে কোন পথে। এবং ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াত আমিরের। সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শান্তিপূর্ণভাবে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়, চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি ছিল জেলায় জেলায়। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস ছিল ভোটারদের মাঝে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, ভোট গণনার আরো খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে। সারাদিন ভোটের পরিবেশ কেমন দেখলেন জানাবেন আমাদের। 5 আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যেকটা কেন্দ্রই আমরা দেখেছি এবং প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। ভোট কিন্তু আজকে সারাদিনে আসলে সুষ্ঠু ভোট হয়েছে। বরিশাল 4-5 আসনে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটাররাও খুব আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়েছেন এবং তারা ভোট দিতে পেরে 17 বছর ভোট দিতে পারেনি, ভোট দিতে পেরে কিন্তু খুশি, এমনটি জানিয়েছেন ভোটাররা। এখন কিন্তু ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। আমি রয়েছি বরিশাল 4 আসনের বাকেরগঞ্জের বরিশাল 6 আসনের বাকেরগঞ্জের একটি কেন্দ্রে। আমরা একটু এখানকার প্রিজাইডিং যিনি অফিসার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু বলবেন আজকে সারাদিনের ভোটের পরিবেশ কেমন ছিল? আপনার এখানে ভোটার সংখ্যা কত শতাংশ কাস্টিং হয়েছে? ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমাদের আরটিভি সিনিয়র সাংবাদিক বাকেরগঞ্জে এসে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। আমি প্রিজাইডিং অফিসার 5 নং যুব প্রশিক্ষণ কেন্দ্র। এখানে 2710 ভোটার ছিল এবং মহিলা ভোটার সংখ্যা ছিল 1356 এবং পুরুষ ভোটার ছিল 1404, মহিলা ছিল 1404, পুরুষ ছিল 1356। এই ভোটারের ভিতর আমাদের 1555 অর্থাৎ 57.38% ভোট কাস্ট হয়েছে। আমি সকাল থেকে এখানে দায়িত্বে ছিলাম। আমি আমার জায়গা থেকে শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ নেওয়ার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। ধন্যবাদ। শুনছিলেন রাকা, তিনি কিন্তু জানিয়েছেন তার এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরাও বিভিন্ন যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি সেখানেও কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সর্বদাই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন যে পেট্রোল বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিটি কেন্দ্র টহল দিয়েছেন এবং এখানকার যিনি ইউনো রয়েছেন তিনিও কিছুক্ষণ পর প্রতিটি কেন্দ্র টহল দিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা যে কেন্দ্রে রয়েছি সেখানে প্রায় 57% ভোট কিন্তু কাস্টিং হয়েছে। তো রাখা ছিল আমার কাছে বাকেরগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাখা, ধন্যবাদ দীপ্ত। এর আগে উৎসব মুখর পরিবেশে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্র সংস্কার নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট। ভোট শুরুর আগে বুথগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন। 1.5 যুগ পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ভোট উৎসবের মাধ্যমে আগামী 5 বছরের জন্য দেশের কাণ্ডারি ঠিক করেছেন তারা। আরো জানাচ্ছেন এআর বাদল। 2026 সালের ভোট উৎসবে অংশ নিতে হুইল চেয়ারে এসেছেন শতবর্ষী নারী। ভালো সরকার চাই, দেশ স্বাধীন হবে, সুন্দরভাবে চলতে পারি, এইভাবে আমরা জানি দেশ সুন্দরভাবে পরিচিত করতে পারি। রাজধানীর দুনিয়া এলাকায় 17 বছর পর ভোট দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই ভোটার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অংশ নেন ভোটাররা। এখন তো দেখতেছি অনেক ভালো, বাকিটা পরে বোঝা যাবে কেমন হবে। আমার এটা প্রথম ভোট, অবশ্যই চাই যে ভালোভাবে সুষ্ঠুভাবে সবকিছু হোক। আশা করি যে সুষ্ঠু নির্বাচন হোক, কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো
ওয়াইফ যেন বিধবা না হয়, কোনো সন্তান যেন এতিম না হয়। আমি ফার্স্ট ভোটার এখানে, আমার অনুভূতি খুবই ভালো, খুবই ভালো লাগছে। জীবনের প্রথম ভোটটা দিতে আসছি। দীর্ঘদিন পর আতঙ্ক ছাড়া ভোট দিতে পেরে খুশি তারা। আমি অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে আমি ভোট দিতে পেরেছি। এখানে কোনো ঝামেলা নেই, কেউই কোনো বাধা সৃষ্টিও করে না এবং কোনো ডিস্টার্বও করে না। 16 বছর পরে ভোট দিচ্ছি, আমাদের ভোটারদের মধ্যে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে। সব মিলিয়ে আসলে পরিবেশ এবং আমার অনুভূতি দুইটাই খুব চমৎকার। কোনো রকম চাপ নেই জানিয়ে প্রিজাইডিং অফিসাররাও জানান ভোটের পরিবেশ ভালো। পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের কাছে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ আসে নাই এবং আমাদেরকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। মিশ্র প্রতিক্রিয়া জানান প্রার্থীরাও। সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক এগুলো আমি নির্মূল করবো ইনশাল্লাহ, এবং মানুষের কল্যাণে কাজ করবো। নির্বাচনী পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুর 12টা পর্যন্ত আমাদের 42,651টা কেন্দ্রের মধ্যে 32,789টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার 32.88%। আর বাদল, RTV, ঢাকা। ভোট গ্রহণের বিষয়ে জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসাইন লিখন। লিখন, ভোট গ্রহণের পরিবেশ কেমন ছিল জানাবেন? ধন্যবাদ। ভোটের পরিবেশ আমরা সকাল থেকে ভালো দেখেছি। সকাল 7:30টায় বগুড়া সদরের যে তারেক রহমানের যে এজেন্ট আছে, রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সভাপতি, তিনি ভোট দিয়েছেন সকাল 8টায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়। এবং তারেক রহমানের যে প্রতিদ্বন্দ্বী রয়েছে বগুড়া শহর জামাতের আমির, তিনি ভোট দিয়েছেন বগুড়া সেউজগাড়ি জামতলা প্রাথমিক বিদ্যালয়ে। এরপর থেকে আমরা সেই ভোটের পরে বগুড়া শহরের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা দেখেছি এবং তারপরে আমরা কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, তারপরে আমরা দেখেছি গাবতলী, বগুড়া সদর, শিবগঞ্জ এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া 1 আসন সোনাতলা উপজেলায়। আমি যেই আসনটিতে এখন এখানে অবস্থান করছি এটা হলো মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা সারাদিনই প্রত্যেকটি ভোট কেন্দ্রে গিয়েছি। বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসতেছিল যে জামাতের পক্ষ থেকে অভিযোগগুলো এসেছিল যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, কোথাও কোথাও জোর করে ভোট নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিন্তু ঘটনাস্থলের প্রত্যেকটি জায়গাতে গিয়েছি, আমরা কিন্তু কোনো ধরনের অভিযোগ পাইনি। আমরা তাদের পলিং এজেন্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ নেই এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো অভিযোগ করা হয়নি। আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি যেগুলো ঘটেছে, ছোট ছোট যেগুলো ঘটনা নির্বাচনে ঘটে থাকে, কিন্তু বড় কোনো সহিংসতা কিংবা বড় কোনো ঘটনা কিন্তু আমরা বগুড়ায় এখন পর্যন্ত দেখতে পাইনি। ভোট শেষ হয়েছে 4:30টায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে শত শত মানুষ কিন্তু একটি কেন্দ্রে। এটা নিশ্চয়ই বোঝা যায় যে আমরা দীর্ঘদিন যে ভোটের মাঠে আসতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি, সেখানে কিন্তু এই যে উৎসুক জনতা, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া এবং সাধারণ মানুষ যে ভোটের যে স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছে, এটা কিন্তু তার একটি নজির আমরা বলতে পারি। আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষগুলো এখানে আছে। আমরা যদি একটু দু একজনের সাথে কথা বলি, ভোট দিতে পেরেছেন আপনি? কোনো জোর করে বিগত সময়ে যে এবারের ভোটটা কেমন? ভোটটা দিচ্ছে 70 বছর পর, এতে আরাম পাচ্ছি আমরা কিন্তু ভোটারদের সাথে কথা বলতেছিলাম। আমরা সাধারণ মানুষের সাথে সারাদিন কথা বলেছি। আমরা বিভিন্ন প্রার্থীকে পেয়েছি। আমরা বগুড়া সদরের প্রার্থী এবং রেজাউল করিম বাদশার সাথে কথা বলেছি। আমরা আবিদুর রহমান সোহেল যিনি জামায়াতের প্রার্থী তার সাথে কথা বলেছি। আমরা কাহালু নন্দীগ্রামের ফয়সাল পারভেজ তার সাথে কথা বলেছি। আমরা বগুড়ায় এখানে এসে কাজী রফিকুল ইসলাম এখানে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী তার সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি জামাতের প্রার্থী এখানে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, তার সাথে কথা বলেছি। কারোই কিন্তু কোনো অভিযোগ নাই। একেবারে মানুষগুলো ভোট দিতে। ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক তরুণ ভোটার যেমন প্রথমবার ভোট দিয়েছেন, একইভাবে বাদ যায়নি বয়স্ক ভোটাররাও। সারা দেশে বার্ধক্যকে হার মানিয়ে ভোট দিয়েছেন শতবর্ষী ভোটাররাও। নতুন সরকারের অংশ হতে ধামরায়ে ভোট দিয়েছেন 105 বছর বয়সী মিনহাজ নামের এক ব্যক্তি।
পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বরগুনার ৯৮ বছর বয়সী নূরজাহান বেগম। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভোট দিয়েছেন ৮৫ বছর বয়সী মতিয়ার মুন্সি। আলগি ইউনিয়নের হাজি হাসিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে আসেন তিনি। কুমিল্লা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিনের মা আনোয়ারা বেগম ৮৫ বছর বয়সে অসুস্থ শরীর নিয়েই এসেছেন ভোট দিতে। এছাড়া বার্ধক্য সত্ত্বেও ভোট দিয়েছেন মাগুরার ৮০ বছর বয়সী শ্যামলী রানী। পটুয়াখালী ১, শরীয়তপুর ২, কুমিল্লা ৮ আসনের বেশিরভাগ কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট। এই জোটের মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি অন্তর্ভুক্ত রয়েছে। আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল বিভিন্ন ভোট কেন্দ্রের অনিয়মের বিষয়ে অবগত করতে নির্বাচন কমিশনে আসেন। সিইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা তারা জানান। কারেকশন করছেন যে না এটা হয়তো মানে প্রিন্টিং এর ভুল বা আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনো ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম সমস্ত দেশের অবস্থাটা, সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটার ফলাফলকে কোনো রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন। এই বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জি.এম. ফাতিউল হাফিজ বাবু। বাবু, ভোটারদের উপস্থিতি কেমন ছিল জানাবেন। আমি এই মুহূর্তে আছি জামালপুর ১ আসনের বক্সিগঞ্জ উপজেলার বক্সিগঞ্জ পৌর শহরের যে সরকারি উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটি এই কেন্দ্রে এখন সারা জামালপুর ১ আসনের ২টি উপজেলা বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটা সমাপ্ত হয়েছে এবং ভোট গণনা কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এই আসনটিতে জামালপুর জেলার বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার ১২৮টি কেন্দ্রে কিন্তু এই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। বড় ধরনের কোনো বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কিন্তু বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় ১২৮টি কেন্দ্রে ৩২৩টি যে ভোট বুথে তারা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনের সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন উপলক্ষে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে এবং ভোটাররাও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে ভোটাধিকার এবার প্রয়োগ করেছেন। সর্বশেষ জামালপুর বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ এই যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে কিন্তু মোট ৬৫% ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও বক্সিগঞ্জ উপজেলা প্রায় ৬০% উপরে কিন্তু এবারে নির্বাচনে ভোট পড়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে নির্বাচন উপলক্ষে প্রশাসনের তৎপরতার পাশাপাশি এখানে যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা ছিল তাদের ভিতরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী পরবর্তী খবর জানাতে বাগেরহাটে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, সারাদিন নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন জানাবেন। যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসনে যে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু 4:30টায় শেষ হয়েছে এবং এখন কিন্তু ভোট গণনার কাজ চলছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি তারা কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসার
এবং পোলিং অফিসার কিন্তু তারা কিন্তু তাদের যে ভোটের ব্যালট বাক্স সেটি কিন্তু নিয়ে কিন্তু তারা খুলছেন এবং তারা কিন্তু সেটি গণনার কাজ শুরু করতেছেন। তো সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, এখন বাগেরহাটের মানুষ উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি, আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু ৭৩% ভোট পড়েছে বলে আমরা এদের প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন। তো এরকম করে বাগেরহাটের বিভিন্ন যে কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রগুলোতে আমরা গেছি এবং প্রতিটা কেন্দ্রেই তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যেমন জানিয়ে রাখি যে বাগেরহাটে শুধুমাত্র শরণখোলাতে কিন্তু সেখানে একটি যে স্কুল, সেই স্কুল কেন্দ্রে কিন্তু সেখানে একটি সোনাতলা স্কুল কেন্দ্রে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু জামাত এবং বিএনপির সংঘর্ষের ঘটনায় কিন্তু সেখানে ১৫ থেকে ২০ জন উভয় পক্ষের আহত হয়েছে। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু খবর পাইনি। আমরা যেরকম গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রার্থী সংখ্যা প্রকাশ করেছিলেন যে বাগেরহাটে বিভিন্ন রকম সহিংসতা হতে পারে, কিন্তু সে ধরনের কোনো কিছু আমরা খবর এখনও পর্যন্ত পাইনি। রিটার্নিং কর্মকর্তা আমাদের বলেছেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়েও তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ রয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স বাহিনীগুলো সজাগ রাখা হয়েছে। আমি আর জানিয়ে রাখি যে বাগেরহাটে কিন্তু 23 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ভিতর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন, যিনি 3টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা 3টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো তারা সংখ্যা প্রকাশ করেছিলেন যে বাগেরহাটের যে বিএনপি প্রার্থীরা তাদের উপর বিভিন্ন সময় যে হামলা করতে পারে তাদের সমর্থকদের উপর, কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। ইতিমধ্যেও গত নির্বাচনে একদিন আগে কিন্তু বাগেরহাট 4 আসনে একজন প্রার্থী কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। তো রাখা এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, ভোট গ্রহণ শেষে ভোট গণনার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। কিন্তু ভোট গণনা চলছে ভিতরে এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে ছিল এবং আমার পাশে যে এখানে উপর ছাইটি কিন্তু এখন ভোট গণনা চলছে এবং যে ভিতরে বসে কিন্তু রিডিং কর্মকর্তা এবং যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পাথরঘাটা থেকে ম্যাজিস্ট্রেট তিনি এসেছিলেন এবং এসার পরে কিন্তু গেট আটকে দিয়েছেন এবং ভিতরে বসে কিন্তু এখন ভোট গণনা চলছে এবং যে এর ভিতরে যে আজকের তেমন কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কঠোর থাকার কারণে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত বরগুনা 2 আসনে ঘটেনি এবং যে প্রশাসনের তৎপরতা থাকার কারণে কিন্তু যে আমরা দেখেছি যে তেমন কোনো ঘটনা যে এবং প্রশাসনিক। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন তারা। ভোট কেন্দ্র থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন মারজান ইভান। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে দেশের মানুষ। সংবিধান সংস্কার বিষয়ক এই গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 10টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। আজকের দিনকে নতুন বাংলাদেশের জন্মদিন উল্লেখ করেন ডক্টর ইউনূস। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম।
এর কিছুক্ষণ আগেই সকাল 9:30টায় ঢাকা ৮ আসনের স্কাটন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না, সেই ইতিহাস ভুলে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। এদিকে বেলা 10:15টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। গত 1.5 বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন বলে জানান তিনি। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মারজান ইভান, RTV। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হলে ফল মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলেও জানান তিনি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে আজকে নির্বাচনে নির্ধারণ করবে জনগণ। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভোটের যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল পুরো জাতি, উৎসবের সেই ভোট দিতে সারাদিন কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। দিনের শুরুতে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইবা রহমানকে সাথে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের পরিবেশ দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে। ভোটের ফল গণনায় অযথা বিলম্ব না করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। ভোট দিয়ে এসছে, তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সব দলেরই ফলাফল মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। নির্বাচন যদি বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। এদিকে ঠাকুরগাঁয়ে ভোট প্রদান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। আর কক্সবাজারে ভোট প্রদান শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে ইতিহাসের বাঁক বদলাবে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। উন্নয়নের সাথে, সমৃদ্ধির সাথে, সুশাসনের সাথে ধানের শেষের পক্ষে রায়। ভোট প্রয়োগের মাধ্যমে হারানো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মণিপুর বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্যের পাশাপাশি সরকার গঠনের আশাও প্রকাশ করেন তিনি। অপরদিকে 11 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের দেওয়া যে কোনো রায় মেনে নেওয়া হবে বলে জানান। এছাড়া স্বতন্ত্র থেকে ঢাকা 9 এ লড়াই করা তাসনিম জারা এনেছেন নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ। 11 দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদান ও নির্বাচনী মন্তব্য নিয়ে আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হলেও বেশিরভাগ প্রার্থীরা ভোট দেন 8:30 থেকে। ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত আমির ভোট দেন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। ভোট প্রদান শেষে জানান নিজের সন্তুষ্টি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা। ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। অপরদিকে ঢাকা 11 আসন থেকে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে।
এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে ভোটের মাঠে বড় অভিযোগ আনলেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে। অপরদিকে 11 দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ভোট দেন তার নির্বাচনী এলাকা ঢাকা 13 এর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে। তিনি ভোটের পরিবেশে কোনো প্রকার সমস্যা দেখেননি। এখানে কোনো সমস্যা এ পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে রাতের কোনো জায়গায় কিছু সন্দেহজনক কার্যক্রম আমাদের সংবাদে আমরা সংবাদ পেয়েছি। এছাড়া কুমিল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট দেন দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অপরদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের মুখেও ঝরে জয়ের আত্মবিশ্বাস। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা তাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাজধানীর রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল, ভোট তো শেষ, গণনার কার্যক্রম কি শুরু হয়েছে এবং সারাদিন বাড্ডা এলাকার পরিবেশ কেমন ছিল আমাদের বিস্তারিত জানান। রাকা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে সকাল 7:30টায় যে ভোট শুরু হয়েছে সেটি কিন্তু 4:30টা নাগাদ শেষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি যে রামপুরায়। আপনাকে বলে রাখি যে 4:30টা নাগাদ ভোট শেষ হওয়ার পর সাথে সাথে কিন্তু যে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা তারা কিন্তু ভোট গণনা শুরু করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে যে সংশ্লিষ্ট যে সহকারী প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যে এখানে যে প্রার্থী রয়েছেন, প্রত্যেক প্রার্থীর যে পুলিং এজেন্ট যারা আছেন ওরা কিন্তু এখানে গিয়ে ভোট গণনা করতেছেন। আপনাকে বলে রাখি যে এখানে যেই পুরো রামপুরা ঢাকা যে 11 আসনে কিন্তু সকাল থেকে আমরা প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছি, কোনো কেন্দ্রে আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। পাশাপাশি যেই দুই প্রার্থী রয়েছে সেই প্রার্থীর পক্ষ থেকে এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগটি সবসময় থাকে সেটি কখনো আমরা দেখিনি। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ সহযোগিতায়, কারণ যারা ভোট কেন্দ্রে এসেছেন তাদেরকে সর্বোচ্চ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিরাপত্তাটা কিন্তু ভোটারদের তারা দিয়েছেন। ফলে কিন্তু ভোটাররা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমরা এখানে যে সংশ্লিষ্ট যে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন এই কেন্দ্রের মধ্যে প্রায় 45% মতো ভোট পড়েছে, যেটি আসলে আমাদের আনুমানিক বলেছেন। তারপরও যখন সম্পূর্ণ গণনা হবে সেটি বলা যাবে। পাশাপাশি যদি আমি অন্য আসনের কথাও বলে রাখি, তার সকল আসনে কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হচ্ছে। আমি আজকে বলে রাখি যেহেতু ভোট গ্রহণ একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমরা জানি যে একটি ব্যালট পাশাপাশি হচ্ছে একটি গণভোট রয়েছে। তারা শুরুতেই হচ্ছে দুটিকে আসলে আলাদা করবেন, আলাদা করে যে নির্বাচনের যে প্রতীকের যে ব্যালটটি সেটি আলাদাভাবে একবার গুনতে হবে, পাশাপাশি গণভোটের যে ব্যালট সেটি কিন্তু আলাদাভাবে গণতে হবে। তো বলা যায় যে এবারের অন্যান্য বছরের তুলনায় এবারে যে গণনাটি সেটি অনেকটা দীর্ঘ সময় হতে পারে এখানে আমাদেরকে, কারণ যারা ভোট দিয়েছেন তাদেরও সময়টা একটু লেগেছে বেশি, পাশাপাশি গণনাতেও সময় লাগবে। তা আমরা আসলে ভোট গণনা শেষ হওয়ার পর আসলে বলতে পারবো যে ঢাকা যে 11 আসনের পরবর্তীতে আসলে সংসদ সদস্য আসলে কে নির্বাচিত হন, পরবর্তী কে সরকার গঠন করেন, এই পরবর্তীতে আপডেট আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা 12টায় চট্টগ্রাম উত্তর কাট্টলিতে ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন। এদিকে ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলিতে নিজ আসনে ভোট দেন বিএনপি মনোনীত চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র আদায় করতে পেরেছে জনগণ। গত 17-18 বছর ভোট দিতে পারে, এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। খুলনায় নিজ আসনে ভোট দিয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন এই ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে। উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং
আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। সকাল 7:30টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ব্যালট পেপারে সিল দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে এবং দানের শীষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। সকালে টাঙ্গাইল 2 আসনে ভোট দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। 17 বছর পরে মানুষ ভোট দিতে পারতেছে, চারিদিক থেকে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমি দেখলাম মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। নেত্রকোনা 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কাইসার কামাল ভোট দেন। এদিকে বগুড়া 1 আসনের সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন টিম। দুপুর 12:30টার দিকে সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা। সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে থেকে দিনাজপুরের পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। আমি কোনো কমেন্ট করতে চাই না। আজকে ভোটের দিন, আমি জনগণের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। জামাতিরা বিভিন্ন কেন্দ্রে ঢুকে ভোট জালিয়াতি করার পুরনো সংস্কৃতির চর্চা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও পাবনা 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রিজাইডিং অফিসার, জামাত মন্ত্রী প্রিজাইডিং অফিসার তাদের সাথে জামাত মিটিং করেছে। মিটিং করে কি করেছে আমরা ঠিক জানি না। যে আমরা যে কয়টা অভিযোগ পেয়েছি আমরা দেখেছি প্রশাসন তাদেরকে প্রত্যাহার করেছে। এই নির্বাচন বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এই দেশের গণতন্ত্রের জন্য, তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, ধানের শীষে ভোট দিবেন এবং নিজেদের বিজয় নিশ্চিত করবেন। জামালপুরে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। শৃঙ্খলা মেনে ভোটাররা ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। এছাড়া নড়াইল, গাইবান্ধা, বরিশাল, হবিগঞ্জ সহ দেশের প্রতিটি জেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV। ধামরাই ঢাকা 20 আসন থেকে যুক্ত হচ্ছেন রাজুল হাসান পলাশ। ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে। সারাদিন ভোটের পরিবেশ কেমন দেখলেন জানাবেন আমাদের। ঘুরে আমরা যেমনটি দেখেছি যে ভোটারদের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছিল এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে ভোট দান করেন সকলেই। আমরা দেখেছি যে সকাল 7:30টা থেকে ভোটারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে এবং ধামরাই এখানে ঢাকা 20 যে আসনটি রয়েছে, আসনটিতে 147টি কেন্দ্রে 710টি বুথে ভোট গ্রহণ চলছিল। ভোট গণনা চলছে এখন। আমরা দেখেছি এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তারা টহলে ছিলেন। 9 প্লাটুন সেনা সদস্য, 3 প্লাটুন বিজিবি সদস্য এবং পুলিশের প্রায় 25টি স্ট্রাইকিং ফোর্স ছিল। বিভিন্ন টিম টহল করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এছাড়া ধামরাইতে কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাইনি। ধামরাইয়ে যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী রয়েছেন আলহাজ তমিজউদ্দিন এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 11 দলীয় জোটের নাবিলা তাসনিফ, ছাড়া আরো 4 জন, মোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। তবে বিএনপির যে প্রার্থী তার জনপ্রিয়তা বেশি থাকায় বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ডাক তেমন শোনা যায়নি। তবে এই আসনে যারা ভোটার রয়েছেন, ভোটারদের মধ্যে আমরা খুবই উৎসাহ এবং আমেজ দেখেছি। সকলেই খুবই ভালো মতোই তারা ভোট দিয়েছেন। ঢাকা 20 থেকে আমার কাছে এই ছিল ভোটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে আমরা জানি। সার্কিট, আপনার ওখান থেকে সার্বিক অবস্থা আমাদের জানাবেন। যাব
মাধ্যমে যেমনটি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ 1 আসন, যেটি রূপগঞ্জে। এখানে বর্তমানে যে ভোটার আজকে সারাদিন যে পরিস্থিতিটা ছিল রূপগঞ্জে, এখানে আপনি জানেন যে এখানে 129টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। আর যার ভোট কেন্দ্র 129টির মধ্যে কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে এবং প্রায় তো বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু আমরা যেতে পেরেছি এবং বিভিন্ন ভাবে কিন্তু আমরা দেখেছি যে নির্বিঘ্নে কিন্তু আমরা আজকে একটি ভোট গ্রহণের একটি দৃশ্য দেখলাম। তবে সব মিলে দেখা যায় যে রূপগঞ্জ উপজেলাতে 2টি পৌরসভা এবং 7টি ইউনিয়ন রয়েছে, যেখানে ভোট রয়েছে 4,53,000। তবে সেখানে নারী ভোটার রয়েছে 2,03,000 আর 2,50,000 রয়েছে পুরুষ ভোটার। তো সব মিলে যে এই সকাল থেকে কিন্তু একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু নারায়ণগঞ্জের প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট দিয়েছেন। তবে এখানে যিনি হেভি ওয়েট প্রার্থীর মধ্যে একজন রয়েছেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। এখানে কিন্তু আবার জামাতে যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি ছিলেন তিনি রয়েছেন আপনার আনোয়ার হোসেন মোল্লা, আর আরেকজন কিন্তু আছেন ইসলামী শাসন আন্দোলনের হাত পাখা মার্কায়। তবে এখানে 7 জন ক্যান্ডিডেটের মধ্যে 2 জন আবার দীপু ভুইয়াকে, যিনি দানের শীষের প্রতীক পেয়েছিলেন, তাকে সমর্থন জানিয়েছেন। বাকি 5 জন কিন্তু ভোটের লড়াইয়ে কিন্তু আজকে এই রূপগঞ্জে নির্বাচন করছেন। তবে সাধারণ ভোটারদের সাথে আমরা আজকে কথা বলেছিলাম। সাধারণ ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা দীর্ঘ বহু বছর পর কিন্তু এমন একটি ভোটের অনুষ্ঠানে আমরা যেতে পেরেছি এবং নির্বিঘ্নে কিন্তু আমরা ভোট দিতে পেরেছি। আমরা প্রায় একটি ঈদের মতো একটি সময় কেটেছে আমাদের, এরকমটাই কিন্তু জানিয়েছেন এলাকার যত ভোটাররা রয়েছেন। তবে দিনব্যাপী কিন্তু ভোট শেষে কিন্তু কিছুক্ষণ আগেই এখানকার ভোট শেষ হয়েছে এবং তারা কিন্তু ভোট গণনার কাজে যারা প্রিজাইডিং অফিসার বা যারা পোলিং অফিসার রয়েছেন তারা কিন্তু সকলে ভিতরে বাইরে দিয়ে গেট লাগিয়ে তারা কিন্তু ভিতরে গণনার কাজ চালাচ্ছেন। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। রাকা। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে আশুলিয়া ঢাকা 19 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, ভোট গণনা শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা 19 আসনের এই মুহূর্তে রয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে সেখানে আমি অবস্থান করছি। তো আমরা সারা দিন ভর দেখেছি শিল্পাঞ্চল আশুলিয়া সাভারে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে ভোটাধিকার দীর্ঘদিন পরে, তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন পরে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পেরেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। এবং এখন গণনা চলছে, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে। 275টি কেন্দ্রে কিন্তু এবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা 19 আসনের ভোট গ্রহণ। এর মধ্যে 38টি আসন কিন্তু 38টি বুথ কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এবারের নির্বাচন অনুষ্ঠিত হলো। ঢাকা 19 আসনে শান্তিপূর্ণভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে। তো শিল্পাঞ্চল আশুলিয়া ঢাকা 19 আসন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রাকা। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলা, লাঠিচার্জের ঘটনা সহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণও। দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি। এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের আটকে তৎপর আছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আশুগঞ্জ সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা, যৌথ বাহিনীর লাঠিচার্জ। মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত। টাঙ্গাইল 3 আসনের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সামনে মারামারিতে জড়ান 2 প্রার্থীর সমর্থকরা। বগুড়া 1 আসনের সারিয়াকান্দি উপজেলায় বিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াতের কর্মী আব্দুল মান্নানকে বিএনপির কর্মী সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর 4 আসনের চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারের শাপলাকলি ও বিএনপির সমর্থকদের মধ্যে হাতাহাতি।
বাগেরহাটের শরণখোলা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত বিএনপির অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছে। শরীয়তপুর 1 আসনে জাজিরা উপজেলা সেনাচর করিমউদ্দিন দাখিল মাদ্রাসায় ধানের শীষ ও রিকশা সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ফেনী সদর উপজেলার 5 নং ওয়ার্ডে জামায়াত ইসলামের এক কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির 4 জন কর্মীর বিরুদ্ধে। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে 2 পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি মারা যান। বিএনপির অভিযোগ, কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে জামায়াতের লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের রাজুরির একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর হাতিয়া ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ এনসিপি 30 জন নেতাকর্মী আহত। গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় 1 শিশু ও 2 আনসার সদস্য আহত হয়েছে। বিস্ফোরণের সময় ভোট কেন্দ্রের মূল ফটকও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জে বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। এদিকে মেহেরপুর 2 আসনের সদর উপজেলা কাঁঠালপোতা গ্রামে ভোট দিতে প্রকাশ্য বাধা। ঢাকার আশুলে আলাদা 2টি কেন্দ্র থেকে বিএনপির সমর্থক মোট 13 জনকে আটক করা হয়েছে। রংপুরের গঙ্গাছড়ায় ভোট কেন্দ্রে টাকা বিতরণের সময় বেতকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পুলিশের হাতে আটক। মেহেরপুরে 2টি আসনে 4টি ভোট কেন্দ্রে আলাদা হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের 16 জন এবং বিএনপির 1 জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরে বিরামপুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় আটক জামায়াত ইসলামী 2 কর্মী। চট্টগ্রামের চন্দনা এসে এজেন্টের কাছ থেকে অগ্রিম ফলাফলের স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার। শেরপুর আসনের নলবাই দক্ষিণ সরকারি 1 প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া 3টি ব্যালট বই উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লামিয়া তরজিন মাহমুদ, RTV। দর্শক, জামায়াতের মুখপাত্র সংবাদ সম্মেলন করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে, সেন্টারে সমস্যা আছে। ভোট কেন্দ্রের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে, সেন্টারে সমস্যা আছে, ভোট কেন্দ্রের সমস্যা আছে। আমরা আজকে সকালে বলেছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে। বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর 2 আসন, কুমিল্লা 8 নম্বর আসন, পটুয়াখালী 1 নম্বর আসন সহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের যারা এজেন্ট ছিলেন, আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে, কোনো কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি, তারা চেষ্টা করেছেন। এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে, কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে। বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়ে কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করব। আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো, এখানে আপনারা দেখতে পারবেন। আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং 11 দলের পক্ষ থেকে আমরা সময় সময় 299টি আসনে যেখানে নির্বাচন হয়েছে
আমরা আপনাদেরকে জানাবো, একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে গিয়ে। আমাদের ধারণা রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পাবো, হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে, যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগেই বলেছি যে তিন ধরনের ব্যালট এখানে গণনা হবে। সব মিলে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারের সাথে যারা আছেন, কিছু ত্রুটি বিচ্যুতি সহ, কিছু দুর্বলতা সহ, কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি। এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন, আপনারা শুনেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তার একটা অভিমত তিনি দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা, তিনি সেখানে একটা অভিমত প্রকাশ করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে, সেখানে প্রত্যেককে একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ধরনের একটি। দর্শক, এতক্ষণ জামায়াতের মুখপাত্রের সংবাদ সম্মেলনের অংশবিশেষ দেখছিলেন। নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম 4 আসন থেকে যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে, আমাদের সার্বিক অবস্থা জানাবেন। যে রাকা আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনই কিন্তু শুরু হয়েছে আসলে ভোট গণনা। আমরা আসলে এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের 4 আসনের একটি কেন্দ্রে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে ভোট গণনা শুরু হয়েছে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আসলে একটানা ভোট গ্রহণ শুরু হয়। এর পরপরে 4:30টার পরপরেই কিন্তু আসলে ভোট কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে শুরু হয় ভোট গণনা এবং প্রতিটি ভোট গণনাতেই কিন্তু আসলে খুব সতর্কতার সঙ্গে অবলম্বন করা হচ্ছে। চট্টগ্রামের টোটাল 16টি কেন্দ্র রয়েছে এবং এই 16টি কেন্দ্রে 115 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রায় 68 লক্ষ ভোটার রয়েছেন এবং এই আমরা কথা বলেছিলাম আসলে জেলা নির্বাচনী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে বলেছিলেন দুপুর 3টা পর্যন্ত 44% ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা এবং পরবর্তীতে বিভিন্ন আসনগুলো থেকে আসলে আমরা যেই তথ্য পেয়েছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে, সেইখানে দেখা গেছে আসলে কোথাও 48%, কোথাও 55% কিংবা কোথাও 50% ভোট পড়েছে বলে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত জেলা নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি কত শতাংশ ভোট পড়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছে এবং যারা ভোট গণনা করছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আসলে বেশ কয়েকবার চেক করে রিচেক করে কিন্তু আসলে ভোট গণনা করতেন এবং তারা প্রত্যেকে কিন্তু বলছেন আসলে যেহেতু এটি একটি জাতীয় নির্বাচন, এই জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আসলে এই ভোট গণনাগুলি করতেন। আমরা আসলে এখানে যারা ভোট গণনা করতেন সেরকম দু একজনের সাথে একটু কথা বলবো। আমরা তাদের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো আসলে ভোট যে গণনা করছেন তাদের, যদি আসলে আমাদেরকে বলেন আসলে এই যে ভোট গণনা করছেন আসলে কেমন লাগতেছে এবং আমাদেরকে যদি বলেন আসলে আপনার অনুভূতিটা কেন। আপনি জানেন আজকে সকাল 7:30 থেকে অত্যন্ত আনন্দমুখর এবং উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আজকে ঠিক 4:30টার পরে আমরা ভোট নেওয়াটা বন্ধ করি। তারপর আমরা সবার উপস্থিতি এখানে দেখছেন আপনি, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা সবাই মিলে একটা সুশৃঙ্খল পরিবেশে ভোট গণনা করছি। আশা করছি আমরা 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ভোট গণনার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
ধন্যবাদ। আসলে চট্টগ্রামের 16টি আসনে কিন্তু কোথাও বড় ধরনের কোনো আসলে ঘটনা ঘটেনি। দুই একটা কেন্দ্রে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে, তবে সেগুলি প্রশাসনের পক্ষ থেকে বলছে আসলে এগুলি সামান্য বিচ্ছিন্ন ঘটনা, এরকম কোনো বড় ঘটনা নয় বললেই চলে। তবে মারাত্মক যেরকম বড় ঘটনা আসলে হওয়ার কথা ছিল সেরকম কিছুই হয়নি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বললো। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সজাগ ছিল এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছিল যাতে কোথাও কোনো ধরনের ঘটনা না ঘটে। এবং সাথে সাথে কারো যদি আসলে কোনো কেউ যদি সন্দেহ হয় সেখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে তাদেরকে তল্লাশি করেছে। এবং যেই জায়গাগুলিতে আসলে যেই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাইরে সতর্ক অবস্থানে রেখেছেন এবং বাইরে আশেপাশে কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আমরা কথা বলবো আসলে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে, আমরা জানতে চাইবো আসলে কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এবং কেমন ভোট পড়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল কিনা আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ঠিক যথাসময়ে আমরা নির্বাচন শুরু করেছি এবং যথাসময়ে আমরা নির্বাচন এর সকল কার্যক্রম শেষ করেছি এবং শেষ করে আমরা এখন ভোট গণনার কাজে ব্যস্ত এবং অন্যান্য কার্যক্রমগুলো আমরা সকলে মিলে করছি। আমার এখানে টোটাল ৩,৯১৫ জন ভোটার ছিল এবং আমরা ২,০০০ অ্যাভাব পেয়েছি। টোটাল 51.4%, মতো আমার ভোট কাস্ট হয়েছে। এখন আমরা ভোট গণনা করছি। ভোট গণনার পরে নির্ধারিত ফলাফল হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং এই ভোট চলাকালীন অবস্থায় কেন্দ্রে কেউ কারোর উপর কোনো সমস্যা হয়নি বা যারা পুলিং এজেন্ট ছিল তারাও আমাদের সহযোগিতা করেছে, স্কুল কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করেছে, সাংবাদিক ভাইরা এসছেন সহযোগিতা করেছেন এবং আমার সাথে সার্বক্ষণিকভাবে একজন পর্যবেক্ষক ছিলেন, আজম খান না, হ্যাঁ আজম খান ছিলেন। ওনার যত সহযোগিতা লাগে আমি পেয়েছি। সো নির্বাচন সম্পন্ন করতে আমার একটুকু অসুবিধা হয়নি এবং খুব আনন্দের সাথে ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। এটাই আপাতত আমার দৃষ্টিতে এবারের ভোটের অবস্থা। আমার নাম হচ্ছে শামীম আহমেদ, আমি প্রিজাইডিং অফিসার এই যে স্কুল নুরুল হক হাই স্কুল কাট্টলির প্রিজাইডিং অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এবং এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনারা আমাদের কাজ পর্যবেক্ষণ করার জন্য আর টিভি এবং যারা সাংবাদিক বৃন্দ এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা শুনছিলেন আসলে প্রিসাইডিং অফিসারের বক্তব্য। তিনি যেটা বললো আসলে 1 ঘন্টার মধ্যে হয়তো তারা ভোট গণনা শেষে সেগুলি ফলাফলগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে পারবেন। এখানে আসলে যারা রয়েছেন প্রত্যেকে খুব দ্রুততার সহিত আসলে এই কাজগুলো সারাতেন। চট্টগ্রামের 16টি আসনে কিন্তু এই মুহূর্তে খুব দ্রুত ভোট গণনা হচ্ছে এবং এই ভোট গণনা শেষে খুব দ্রুত সময়ের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু চট্টগ্রামের 16টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে লালমনিরহাট 2 আসন থেকে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান। মিজান, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে। সারাদিন ভোটের পরিবেশ কেমন দেখলেন আমাদের জানাবেন। সারা দেশের নয়, লালমনিরহাট জেলায় মোট 5টি আসনেই কিন্তু ভোট গ্রহণ সারাদিনের নয় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ভোট গণনা চলছে। ভোট গণনা শুরু হলেও এখানকার কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা ভোটার রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের মনে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে। লালমনিরহাটে মোট 386টি আসনের মধ্যে 218টি আসন কিন্তু ঝুঁকিপূর্ণ হলেও এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় কোথাও তেমন কোনো অপ্রীতিকর কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবং কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা আজকে সারাদিন ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করে দেখেছি। ভোট কেন্দ্রের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু অনেকখানি স্বাভাবিক ছিল এবং ভোটাররা তাদের ভোট কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করেছে। আমরা যদি বলি যে লালমনিরহাট জেলায় কিন্তু মোট 22 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট মোট 5টি উপজেলায় হাতীবান্ধা এবং পাটগ্রাম কিন্তু 1 আসন এবং কালীগঞ্জ, আদিতমারি
লালমনিরহাট 2 আসন এবং লালমনিরহাট সদর হচ্ছে 3 আসন। 3টি আসনেই কিন্তু সারাদিন ভোটারদের উপস্থিতি কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের কিন্তু উপস্থিতি বেশ ভালোই ছিল। এখন কিন্তু ভোটাররা এই কেন্দ্রের সামনে কিন্তু ভোট গণনার জন্য তারা অপেক্ষা করতেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেই কাঙ্ক্ষিত প্রার্থীর আসলে যে রেজাল্ট সেই রেজাল্টের অপেক্ষায় কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা সকাল থেকে দেখেছি এখানে বিজিবি, র্যাব থেকে শুরু করে পুলিশ সারাদিন কিন্তু সেনাবাহিনী টহল দিয়েছেন। এখানে তেমন কোনো সংঘর্ষ না ঘটলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু টহল এবং প্রশাসন কিন্তু তাদের হার্ড লাইনে ছিলেন এবং তারা কাজ করছেন। আমরা যদি একটু দেখিয়ে রাখার চেষ্টা করি, এখানে কিন্তু এই মুহূর্তে আমি আছি বাণীনগর উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ থানায় আমি আছি। এখানে কিন্তু আমরা ভোটারদের এবং সাধারণ মানুষের উপস্থিতি অনেকখানি দেখতে পাচ্ছি। এখানকার সাধারণ মানুষ কিন্তু উৎসবমুখর আমেজ নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে। তাদের প্রার্থী জয়ী হবেন সেই আশায় কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করছেন এবং সেই ফলাফলটি পাওয়ার আশায় কিন্তু এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা যদি বলি যে এখানকার যে জামায়াতে ইসলামের ক্যান্ডিডেট তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু এবং বিএনপি মনোনীত যে ধানের শীষ প্রার্থী তিনি হচ্ছেন রকুনউদ্দিন বাবুল। তাদের দুজনের মধ্যেই কিন্তু প্রার্থীদের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি হাতীবান্ধায় যদি আমরা বলি, হাতীবান্ধা পাটগ্রাম 1 আসনে আমরা যদি বলি যে সেখানকার কিন্তু আনারুল ইসলাম রাজু জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, পাশাপাশি হচ্ছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনি কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী। তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা এখানকার সারাদিনের ভোটের পরিবেশ থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং লালমনিরহাট 3 আসনের কথা যদি বলি, লালমনিরহাট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসিদুল হাবিব দুলু তিনি সেখানে ভোট করছেন ধানের শীষ নিয়ে। পাশাপাশি জামায়াতে ইসলামের যে প্রার্থী অ্যাডভোকেট আবু তায়েব তিনি কিন্তু দাঁড়িপাল্লায় প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছেন। তো মোট আমি যদি বলি যে সকাল থেকেই কিন্তু এখানে ভোটের পরিবেশ অনেকটা ভালো ছিল এবং সারাদিনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ এখানে চলছে এবং এখন ভোট গণনার অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং কাঙ্ক্ষিত ফলটি তাদের যে ভোটের ফলাফল সেই ফলাফল পাওয়ার কিন্তু অপেক্ষায় তারা অপেক্ষা করছেন। তো লালমনি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে সিলেট 4 আসন থেকে যুক্ত হচ্ছেন সালমান শাহ। সালমান, ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে আমরা জানি, আমাদের বিস্তারিত জানাবেন। জি রাতা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, আসলে আজ সকাল 7:30 থেকে আসলে সারা দেশে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং কি গণভোট অনুষ্ঠিত হয়েছে। আজকে সারাদিনই আসলে ভোটাররা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছে। সিলেট 4 আসনে আসলে গোয়াইনঘাটের বিষয়টি যদি আমি আপনাকে বলি, গোয়াইনঘাটে আসলে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। সেখানে আসলে দেখতে পেয়েছি যে আসলে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি ছিল এবং কি আমরা এই মুহূর্তে গোয়াইনঘাটের আসলে একটি মাদ্রাসাতে সেখানে আসলে এখানের প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছে যে 6,500 ভোটার এখানে রয়েছেন। এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3500 ভোটার তিনি কাস্টিং করেছেন। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে এখানকার যে ভোটাররা তারা আসলে ভোট দিয়ে এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফলাফলের জন্য। আসলে সিলেট 4 আসলে 4 তথ্য যদি আমি আপনাকে বলি, সিলেট 4 আসলে মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা যদি বলি, ভোট কেন্দ্র ছিল মোট 172টি, এর মধ্যে 71টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। টোটাল ভোট কক্ষ ছিল সিলেট 4 আসনে 1008টি, মোট ভোটার সংখ্যা ছিল 5,12,933 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল 2,67,130 জন এবং কি নারী ভোটার ছিল 2,35,802 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটার ছিল 1 জন। আমি যে এলাকাটি রয়েছে গোয়াইনঘাটে, এখানে আসলে মোট 86টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র আসলে সিসি ক্যামেরার আওতাধীন ছিল। এখানকার আমরা যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রতন কুমার অধিকারী তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সারাদিনে আসলে প্রশাসনের যে কঠোর নিরাপত্তা জোরদার ছিল। আমরা যদি এখানের একজন কিছু ভোটারের সাথে যদি কথা বলি, এখানের একজন ভোটারের সাথে, আপনি তো সকাল থেকে এখানে ছিলেন বা ভোটছেন, জি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বিগত 17 বছরে পাবলিক ভোট দিতে পেরেছে। এখানকার আইন শৃঙ্খলার বাহিনী সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা ভোট দিতে পেরেছি। এখন আমরা রেজাল্টের অপেক্ষায়। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আমরা এখানে
জয়ের আশা এখানে আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছেন আসলে এখানকার ভোটাররা অধীর আগ্রহ নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আসলে পুরো সিলেট আসলে নিরাপত্তার চাদরে ছিল, কোনো জায়গায় আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে আসলে 7 দিন ভোট গ্রহণ হয়েছে। তো এই ছিল সিলেট 4 আসন থেকে সর্বশেষ পরিস্থিতি। রাতা, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পরে তিনি এই হুঁশিয়ারি দেন। রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ অতীতের যে কোনো তুলনায়, যে কোনো সময়ের তুলনায় বেশি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে কোনো সময় যে কোনো ধরনের অভিযোগ যদি আমাদের গোচরীভূত হয়, আমরা তৎক্ষণাৎ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 বছর পর ভোট উৎসবে দেশ। অতীতের 12টি নির্বাচন পর্যালোচনায় দেখা যায় স্বাধীনতার পর দেশে নির্বাচনে অনেক রাজনৈতিক দল তৈরি হলেও সরকার গঠন করেছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তবে নানা কারণে 6 বার সংসদের মেয়াদ পূর্ণ করতে পারেনি 3টি দলই। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার পথচলা কখনোই মসৃণ ছিল না। সে পথচলার কথা জানাবো সাদিয়া কানিজের রিপোর্টে। বাংলাদেশ সৃষ্টির পর 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। সেই নির্বাচন রাষ্ট্র গঠনে প্রাথমিক রাজনৈতিক স্থিতিশীলতা আনলেও পরবর্তীতে একদলীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক বিকাশকে ব্যাহত করে। ফলে ওই সংসদের আয়ু ফুরায় মাত্র 2.5 বছরেই। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ দীর্ঘ সময় সামরিক ও আধা সামরিক শাসনের মধ্যে প্রবেশ করে। সেই প্রেক্ষাপটে 1979 সালের দ্বিতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান হত্যার শিকার হবার পর ক্ষমতা দখল করে হুসাইন মোহাম্মদ এরশাদ। পরে তার সামরিক শাসনামলে 1986 সালের 7 মে তৃতীয় সংসদ নির্বাচনে 153টি আসনে বিজয়ী হয় এরশাদের জাতীয় পার্টি। সেনা শাসনামলে ভোটের আরেক নজির 1988 সালের 3 মার্চের চতুর্থ সংসদ নির্বাচন। সেবারও সরকার গঠন করে জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জন করা সে সংসদ ভেঙে যায় 2 বছর 7 মাসের মাথায়। তুলনামূলকভাবে অবাধ ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত 1991 সালের 27 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়ী হয় এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। আর আওয়ামী লীগ পায় 88টি আসন। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পায় 278টি আসন। মাত্র 26% ভোট পড়া সেই সংসদ বিরোধী দলের বর্জনের কারণে বাতিল হয়ে যায় 11 দিনেই। এরপর 1996 সালের 12 জুন প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে আওয়ামী লীগ 146 আসন পেয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে তুলনামূলক নিরপেক্ষতা নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুযোগ সৃষ্টি করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের। 55টি দলের অংশগ্রহণে সেই নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে আওয়ামী লীগ পায় 62টি আসন। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা ও জরুরি অবস্থার পর অনুষ্ঠিত হয় 2008 সালের নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচনে 230 আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল সর্বশেষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। 2014 সালের 5 জানুয়ারি সেই নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিতি পায়। নির্বাচনের কালো অধ্যায়ে দ্বিতীয় দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। দিনের ভোট রাতেই নেয়ার অভিযোগে লাইলাতুল রজনীর ভোটের খেতাব পায় 2018 সালের নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ।
2024 সালে একতরফা ও ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। যদিও সেই সংসদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ অন্যরা ছাত্র আন্দোলনে তীব্র প্রতিরোধের কারণে দেশ ছাড়তে বাধ্য হন। স্বাধীনতার পর 5 দশকের বেশি সময়ের এই নির্বাচনী ইতিহাসে গণতন্ত্রের পথ চলা কখনো মসৃণ, কখনো সংকট, বিতর্ক আর সংঘাতপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে পুরো দেশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 4 বার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 19 বছর ক্ষমতার বাইরে থাকার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেগেছে সরকার গঠনের সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় গেলে দেশের অবিসংবাদিত নেতা হওয়ারও সুযোগ এসেছে তারেক রহমানের সামনে। স্বপন দেওয়ানের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1975 সালের 15 আগস্টের পর প্রায় 3 বছর অনির্বাচিত সরকারের অধীনে চলে দেশ। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে গ্রামীণ উন্নয়নে খাল খনন কর্মসূচি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ, গণশিক্ষা ও পরিবার পরিকল্পনা সম্প্রসারণ, গ্রাম সরকার ব্যবস্থা এবং যুব উন্নয়ন কর্মসূচি সহ নেন বহু যুগান্তকারী পদক্ষেপ। 1981 সালের 29 মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের শাহাদাত বরণের মধ্য দিয়ে থমকে যায় অগ্রগতির ধারা। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় 1991 সালে সরকার গঠন করে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ভ্যাট ব্যবস্থা চালু, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা সহ যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু করেন তিনি। 1996 সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র 11 দিনের। এই মেয়াদের বড় অর্জন ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। এই সাংবিধানিক পদক্ষেপেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির গড়েন তিনি। 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেন বেগম জিয়া। ব্যাপকভাবে সম্প্রসারণ করেন বয়স্ক ও বিধবা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা, মহাখালী ফ্লাইওভার উদ্বোধন, কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ নেওয়া হয় নানা যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে দেশের জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম মনে করছেন, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলেও সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিএনপি। নির্বাচনী ইশতেহার এবং সার্বিকভাবে বিএনপির যে প্রচারণা, সব দিক থেকে জনগণ, ভোটাররা বিএনপির দিকে আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হচ্ছে, জরিপের রেজাল্ট বলছে, কেউ বলছে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আমার যেটা মনে হয় যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবার। এখানে হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নাও হতে পারে, বাট এখানে বিএনপির একটা বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পরে তারা সেই হয়তো সুযোগটি পেতে যাচ্ছে। বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। দল চালানোর এবং দেশ চালানোর 4-4 অভিজ্ঞতা আছে। বিএনপি যে চেয়ারপারসন, উনি একটি উন্নত দেশে প্রায় 17 বছর অবস্থান করেছেন। ফলে তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে দেশ যদি পরিচালিত হয় এবং যে 31 দফার কথা বলেছে, সবগুলো সমন্বয় করে যদি বিএনপি দেশকে পরিচালিত করে, যদি তারা নির্বাচিত হয়, তাহলে দেশ একটি গণতান্ত্রিক ধারার দিকে যাবে এবং দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। নির্বাচনে জিতলে তারেক রহমানের সামনে থাকছে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশ আসলে স্বাধীনতার পর এরকম নেতৃত্ব পায়নি। না পাওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে আমাদের সাথে যেই দেশগুলো যাত্রা শুরু করেছিল, তাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি যেই পর্যায়ে গেছে, আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। ফলে আমি মনে করি যে এটা ওনার কাছে একটা বড় সুযোগ, বাংলাদেশে একজন অবিসংবাদিত নেতা হওয়া কিংবা দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। রুদ্র রফিক, RTV, ঢাকা। দর্শক, বিএনপি মুখপাত্র মাহদি আমিন সংবাদ সম্মেলন করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।
না, এই ব্যাপারে অভিযোগটা আমাদের কাছে এসেছে। সেই অভিযোগটা আপনারা যদি জানতে চান তাহলে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে পরে সরবরাহ করব। আপনারা এখানে বলতে পারেন যেহেতু অভিযোগটা আপনাদের কাছে সরাসরি আসছে এবং আপনারা অভিযোগটা উত্থাপন করেছেন। না, আমরা এই অভিযোগের ব্যাপারটি যেটি আছে, অভিযোগ তো অভিযোগই, কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করার আগে তো একেবারে জোর গলায় সেটা বলা যায় না। আমরা একটা দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে আমরা যে কোনো কথাই বলবো সেই কথার ভেতরে যেন বস্তুনিষ্ঠতা থাকে। এটি অভিযোগ হিসেবে এসেছে, আমাদেরকে পুরো বিষয়টাকে একটু যাচাই বাছাই করে আমাদের একটু সময় দিন, আমরা এই ব্যাপারে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেবো। জামাত বলেছে তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে, ভোট সুষ্ঠু হয়েছে এটা বলেছে, আপনারা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, তো ওনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে, আপনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন। সেক্ষেত্রে এটি কোনো শেষ পর্যন্ত রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা আসলে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমার মনে হয় যে দিন শেষে ভোটাররা যে ভোটটা দিয়েছেন সেটি গণনায় তার প্রতিফলন দেখা একটা ভোটার বা একজন জনগণ হিসেবে তাদের যেমন প্রত্যাশা, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। আমাদেরও তো মাঠ পর্যায়ে কিছু পর্যালোচনা আছে এবং সেখান থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমাদের নির্বাচনের প্রত্যাশিত ফলাফল কোনটি। আমরা সেটিকে গভীরভাবে পর্যালোচনা করছি। আমাদের যারা এজেন্ট, যারা গণনার সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলেছি, কারণ আমরা জানি যে এর আগে বেশ কিছু বিষয় এই গণনার সাথে জড়িয়ে থাকে। যেমন কখনো কখনো এমন হয় যে প্রদত্ত ভোটের সাথে ব্যালটের সংখ্যার গরমিল হয়, অনেক ব্যালটের পেছনে প্রিজাইডিং অফিসারের সই স্বাক্ষর থাকে না, অনেক ক্ষেত্রে কোনো বান্ডিল যেটা 100টা হয় সেখানে কোনো জায়গায় 110কে 100 গোনা হয়, আবার কোনোটাতে 90কে 100 করা হয়, আবার গণনার সময় সেই জায়গায় কোনো দেখা যায় যে কোনো একটা বিশেষ প্রতীকের। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।